বিদ্যাকে অপমান করার শাস্তি ফাগুনকে দিল রিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে প্রফেসর বিবি বারবার করে হসপিটালে শ্রাবণের হাত ধরে রিকোয়েস্ট করতে থাকে যে তুই কোনোভাবেই এই কাজটা করিস না ভাই, তুই আমাদের ইনস্টিটিউশনে পুলিশ আসতে দিস না, কেন এই ঝামেলাগুলো করবি বলতো? আমরা একটা সুস্থ স্বাভাবিক জায়গা চাই যেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারবো। তুই সেটা কোনোভাবেই হতে দিচ্ছিস না কেন? আমি তোকে একটা ভালো পরামর্শ দিই, নিজেকে শুধরে নে, এরপর আর নিজেকে শোধরানোর সাহস আর সময় পাবি না, কারণ অলরেডি অবস্থা খারাপ হতে চলেছে। আগাম একটা জামিন নিয়ে আসিস, না হলে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবি। এরপরে রায়ার দাদু বলে, জানি না এই সমাজের কি হতে চলেছে, তবে এরকম কিছু ছেলেপেলের জন্য সমাজে বাকি ভালো ছেলেমেয়েরাও নষ্ট হয়ে যাচ্ছে। কবে ঠিক হবে এই সব কিছু? তখন বিদ্যা বলে, ঠিক তো একদিন হবেই, তবে একটু সময় লাগবে আগাছাগুলো পরিষ্কার করতে। এর মাঝখানেই দেখা যায় রিতের মা খুবই চিন্তা করতে থাকে রিতের জন্য, আর বলে, কি করব আমি জানি না। রিত কিছুতেই ফাগুনগির সাথে থাকতে চায় না, ও শুধু বিদ্যাকেই ভালোবাসে আর বিদ্যার সাথেই থাকতে চায়। রাজদেব চ্যাটার্জি বলে, হবে না, এই সমস্ত কিছু হবে না, কারণ প্রফেসর বিবি এই বাড়ির বউ কোনোদিনও হতে পারবে না। তখনই রাজরীতির মা বলে, তুমি এই সমস্ত রাগে আর জেদে পড়ে আমার ছেলেটার যে কি সর্বনাশ করছো সেটা কি তুমি জানো? রাজদেব চ্যাটার্জি বলে, আমি যা করেছি তা একদম ঠিক কাজই করেছি, কোনো ভুল কিছু করেছি বলে অন্তত আমার মনে হয় না। সবথেকে বড় সমস্যা কি জানো? এখানে টাকাই সবশেষে কথা বলে। তো আমার যেটা করবার আমি সেটাই করব, দেখি কে কিভাবে আটকে রাখতে পারে। এর মধ্যেই রাজরীতের মা ফোন করে প্রফেসর বিবিকে আর বলে, প্লিজ ফোনটা কেটো না, আমি রাজরীতের মা বলছি। রাজরীত না তোমাকে খুব ভালোবাসে, ও তোমার সাথে নিজের জীবনটা সাজাতে চায়, তুমি মেনে নাও না আমার ছেলেকে, ও কিন্তু খুব ভালো ছেলে। তখনই বিদ্যা বলে, হ্যাঁ আমি জানি ও কত ভালো ছেলে, বিয়ের মণ্ডপে নিজের হবু স্ত্রীকে সিঁদুর না পরিয়ে একটা বাইরের মেয়েকে সিঁদুর পরিয়ে দিল। দেখুন, আমাকে এসব বলে না কোনো লাভ হবে না, আমি আমার বোনের জায়গায় কখনো যেতে পারবো না, কারণ ওই বাড়িটায় স্বপ্ন দেখা শুরু করেছিল আমার বোন, আর ওই স্বপ্নকে বিসর্জন দিয়ে অন্য কারোর সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। আর রাজদেব চ্যাটার্জিকে আরেকটা কথা বলে দেবেন, কোনো একাডেমি হবে না, কোনো হোস্টেল ভাঙা যাবে না, কিছুতেই না। প্রফেসর বিবি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য থাকবে বলেই ফোন কেটে দেয়। এর মধ্যেই রাজরীতকে ডাকাডাকি শুরু করে রাজদেব চ্যাটার্জি আর বলে, সময় থাকতে থাকতে এখনই নিজের জীবনটাকে গুছিয়ে নাও, না হলে কিন্তু এরপরে আর সুযোগ পাবে না। আর ওই প্রফেসর বিবিকে এই বাড়ির বউ করে নিয়ে আসবে না। কিন্তু রাজরীত বলে, আমার বউ যদি কেউ হয় তাহলে সেটা বিদ্যাই হবে, কারণ আমি বিদ্যাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি অন্য কাউকে আর নিজের বউ বলে মেনে নেব না। এরপরেই রাজদেব চ্যাটার্জি ঠাস করে এক চড় মারে রিতকে, যা দেখার পরে ভয় পেয়ে যায় ত্রিধা আর বলে, কি করছোটা কি? তুমি এত বড় ছেলের গায়ে হাত দিচ্ছ, এটা কিন্তু একদমই ঠিক হলো না। তখন রাজদেব চ্যাটার্জি বলে, ও কেন বুঝতে পারছে না যে ঝামেলাটা দিন দিন বাড়ছে বই কমছে না? তাহলে ওর কি করা উচিত ছিল? ওর তো বিয়ে করা উচিত ছিল ফাগুনকেই, যে ওকে পাগলের মতন ভালোবাসে। এরপরে তখন রিত বলে, যে আমাকে ভালোবাসে আমি কেন তাকে বিয়ে করব? আমি যাকে ভালোবাসি আমি শুধু তাকেই বিয়ে করব। এরপরেই ঋতু বেরিয়ে পড়ে, রাজদেব চ্যাটার্জিও বেরিয়ে যায়। ত্রিধা খুবই কান্নাকাটি করতে থাকে। সৃঞ্জয়ী বলে, ও দিদি ভাই তুমি এইভাবে কেঁদো না গো, তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে। ত্রিধা তখন বলে, কি করব বলতো সৃঞ্জয়ী, কাউকেই তো মানাতে পারছি না, দুজন মানুষের মধ্যে এত রাগের অভিমান জমা হয়ে রয়েছে, কেউ এতটুকু নিচে নামতে চাইছে না, আর এর মাঝখানে পড়ে আমার ছেলেটার ভবিষ্যৎ একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আমি সত্যি বুঝে উঠতে পারছি না কি করব বা আমার কি করা উচিত। তখনই সৃঞ্জয়ী বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর প্রফেসর বিবির সাথে কথা বলতে চলে গেছে রাজরীত আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি,
তো ভালোবাসাটা কি অন্যায়? কেন তুমি আমার সাথে থাকতে চাও না বলো তো? কি অন্যায় করেছি আমি? তোমাকে বেশি ভালোবাসি, এটাই কি আমার দোষ? তখন প্রফেসর বিবি বলেন, না, এটা আপনার দোষ নয়। আপনার দোষ হচ্ছে আপনি একটা মেয়েকে ঠকিয়েছেন, বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে বিয়ে করেননি। এটা চরমতম অন্যায়। সেটা অন্তত একবার বুঝুন, না হলে কি করে হবে? ঠিক সেই মুহূর্তেই রাজরিত বলে, কি করতাম আমি তো আমার বাড়ির লোককে বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসি। তারাই তো আমার কোনো কথা শুনতে চায়নি, তাই বাধ্য হয়ে আমাকে এই পথটাই বেছে নিতে হলো। আর তো কিছু করার ছিল না, তাই না? বিদ্যা বলে, আপনি করেছেন, কিন্তু আমি সেই সিঁদুর ধুয়ে মুছে একেবারে সাফ করে দিয়েছি। আমি কোনোভাবেই ফাগুনের জায়গা নিতে পারবো না। এরপরেই রাজরিতকে বলে যে আপনার বাবা যে দুর্নীতিগুলো করছে সেগুলো কি ঠিক করছে? আপনিও তো এই দুর্নীতিতে রয়েছেন। আমি কি জানি না? সবটা জানি। কিন্তু রাজরিত বলেন, না, আমি কখনোই ড্যাডের দুর্নীতিকে সাপোর্ট করিনি আর আজও করি না। আমি বরাবর নিজের মন মতো চলতে ভালোবাসি আর সত্যের পক্ষ নিতেই ভালোবাসি। আপনি হয়তো জানেন না, তাই এই কথাগুলো বলছেন। এরপর রাজরিত তো চলে যায়, আর অন্যদিকে ফাগুন ফোন করে। তখনই রাজরিতের সাথে কথা বলতে থাকে আর বলে, আমার দিদি তো কিছু মেনে নেয়নি, আমি এখনও তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি আমার সাথে সংসার করো না। আর অন্যদিকে তোরসা হাত জোর করে বিদ্যাকে বলে যে দেখো, যা হবার তা তো হয়েই গেছে, তুমি ওর সাথে আমার মেয়ের মিলটা করিয়ে দাও। তোরসা তখন বারবার করে রিকোয়েস্ট করতে থাকে বিদ্যাকে। এরপরেই বিদ্যা তখন বলে, আমি কি করে রিকোয়েস্ট করব, কারণ সে যে আমার কথাও শোনে না। এরপর ফাগুন বলে, রিত, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে খুব ভালো হবে, আমরা দুজনে অনেক ভালো সংসার করব। কিন্তু রাজরিত বলে, বিয়ে আমার হয়ে গেছে, সিঁদুর পরিয়ে আমি যাকে বিয়ে করেছি সেটাই হলো তোমার দিদি। দিদির সংসার ভাঙতে চাইছো? তোমার লজ্জা করে না? এই বিয়ে হবে না, আমি তোমাকে ভালোবাসি না। এই বলেই ফোন কাটতে যাচ্ছিল। ঠিক তখনই ফাগুন বলে, তুমি যখন আমাকে মেনে নিতে পারছোই না, আমিও তোমার লাইফে অন্য কাউকে মেনে নেব না। তোমাকে আমি সুখে শান্তিতে সংসার করতে দেব না, এই আমি বলে দিলাম। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। আর বিদ্যা, ওর ব্যবস্থা তো আমি করবই। রিত তখন বলে, খবরদার, তুমি যদি বিদ্যাকে অপমান করার চেষ্টা করো, বিদ্যার সাথে অন্যায় করার চেষ্টা করো, আমি কিন্তু টলারেট করব না। তারপর বুঝবে এই রাজরিত ঠিক কী জিনিস। বিদ্যাকে আমি ভালোবাসি, ওর কোনো দোষ নেই। আমি ওর কাছে ছুটে ছুটে গেছি, ও আমার কাছে ছুটে আসেনি, তাই তোমরা ওকে অপমান করবে না।